আমি হলাম লেফটেন্যান্ট কর্নেল মোহনলাল। দেশের সব বাচ্চারাও এই জায়গাটাকে চেনে, যাকে আমরা বলি ওয়াঘা বর্ডার। এই গেটটাকে আমরা সবাই দেখেছি। প্রতিদিন এখানে এই প্যারেড এরকম উদ্দীপনার সঙ্গে প্রদর্শিত হয়। এই গেটটা, যেটা প্রতিদিন খোলা হয় আবার বন্ধ করা হয়, গেটের ওপারে রয়েছে পাকিস্তান। যতবার এখানে উপস্থিত মানুষেরা স্বাধীনতার খুশি পালন করেন, সত্য বাইরে আসে। এটা অঙ্গ ভাঙার সমান। যেমন আমাদের শরীরের কোনো অংশ ভেঙে গিয়ে আলাদা হয়ে গেছে, মানে পার্টিশন, বিভাজন, যার ক্ষত এখনও সারেনি। এটা সেই জায়গা যেখানে গেট খোলা এবং বন্ধ করা কোনো অনুষ্ঠান নয়, যেখানে বিশ্বাস ও বন্ধুত্ব গড়ার স্থান নেই। সেটা হলো কাশ্মীর, যেখানে আছে বর্ষা, বরফ আর হাড় কনকনে ঠান্ডা। জাতি ভেদাভেদ নেই, তাদের মনে শুধু একটাই কথা, ভারতবর্ষ, যারা বহু বছর ধরে আমাদের রক্ষা করছে। লাইন অফ কন্ট্রোল, একটা রেখা, যেটা কখনো আঁকাও হয়নি, আবার কখনো মোছাও হয়নি। সৈনিকদের দ্বারা তৈরি একটা কাল্পনিক রেখা। কিছু জায়গা হয়তো পুরো ম্যান পাওয়ার হবে আর হাতিয়ারে পূর্ণ ক্যাম্পস, কিন্তু কোনো অংশে আছে সীমার দুপারে দাঁড়িয়ে দুজন ব্যক্তি। এক ব্যক্তি ওই দিকে দাঁড়িয়ে অন্য দিকের ব্যক্তিকে শত্রু ভাবছে। এই কাহিনী হলো তাদের, সেই প্রত্যেকটি সৈন্যের কাহিনী, যা আমরা নিশ্চয়ই কখনো শুনেছি। আরে তুই পাগল হয়েছিস? কি হচ্ছে ওখানে? বাকাটি, ভেতরে আয়। আরে কিছু বলছিস না কেন? দাঁড়া, দেখাচ্ছি তোকে। আরে এ তো পাকিস্তানি, আমাদের উপর গুলি চালাচ্ছে কেন? ওর উপর থেকে অর্ডার আসেনি নাকি? আরে তোকে তো বাকাটি, ও তো ওদের বাংকারেও গুলি চালাচ্ছে।
কিছু একটা হতে চলেছে। তুই ঠিক আছিস? শুধু আর 2টো দিন, আর আমি হয়তো এখান থেকে চলে যেতাম। শুধু 2 দিন। মেনে নিয়েছি ভাই। চল, আমি তোকে স্বীকার করে নিলাম। উড়িয়ে দে, উড়িয়ে দে সবাইকে, উড়িয়ে দে। মুশারফ, শুনতে পাচ্ছিস না তুই? হরি সিও সাহেবকে সব বলে দে, তুই পেপার ওয়ার্ক করে ফেলেছিস। তুই যদি বাড়ি না যাস তাহলে লক্ষ্মীর বিয়ে অন্য কারোর সাথে হয়ে যাবে। হরি আমার কথা শোন, তুই ছাড়া লক্ষ্মী ওখানে একা। তুই তো সব জানিস যে পিকেট 43 পোস্টিংয়ের পর তুই 6 মাস ছুটির কথা বলতেও পারবি না। তোর পরিবারের এরকম অবস্থা দেখেও তুই এইভাবে কিভাবে করতে পারিস ভাই? এই হরি, তোকে কতক্ষণ ধরে খুঁজছি। শিবা স্যার তোকে ডাকছেন, তাড়াতাড়ি চল, দেখা কর। হরি আমার কথা শোন, শিবা স্যারকে সবকিছু বলে দে। দেখ, আমার পুরো বিশ্বাস আছে যে উনি তোর কথা নিশ্চয়ই শুনবেন। না, আমি সব শুনতে চাই না। যাদের পোস্টিং পিকেট 43-তে করা হয় সবাই এরকমই অজুহাত দেখায়। বিয়ে, কেউ মারা গেছে, অনুষ্ঠান, এইসব ঠিক নয়। একই লোকেরা ভাবে যে আমি আমার রাজ্যের ছেলেদের সাথে পার্শিয়ালিটি করি। এখন যদি তোর ছুটি মঞ্জুর করে দিই তাহলে আমায় অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। স্যার, আমার ছুটি আগেই স্যাংশন হয়ে গেছে। আমার বাড়ির পরিস্থিতি সত্যিই খুব খারাপ। আগামী সোমবারের মধ্যে যদি আমি রেজিস্ট্রি অফিসে না যাই তাহলে আমার বিয়েটা কখনো হবে না স্যার। তুমি জানো, একজন সৈনিককে যদি বলা হয় দেশের জন্য তুমি বিয়ে ক্যান্সেল করে দাও, তাহলে ওর ডিউটি হলো ও ভেবে নেবে যে ওর বিয়ের জন্য জন্ম হয়নি। আমি কিছু করতে পারবো না, তোমার ছুটি ক্যান্সেল। স্যার, এটাই সঠিক সময় হরি, তুমি নিজেকে প্রমাণ করো যে তুমি একজন সোলজার। আর বাচ্চাদের মতো না করে যাওয়ার জন্য তৈরি হও। আর এবার তোমার সাথে বাকাডিও যাবে। কিন্তু স্যার, আমি তো একেবারে মদ খাই না। হ্যাঁ, বোকা কোথাকার। এটা হলো আমাদের সব থেকে ভালো স্টিফা ডগ, বাকাডি দ্য ল্যাব। স্যার। হরি, যেখানে সারাক্ষণ গুলি বৃষ্টি হয় সেটা হলো পিকেট 43। বি অ্যালার্ট অ্যান্ড স্টে অ্যালাইভ। দেখা হবে যদি বেঁচে থাকিস। কে? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। ঠিক আছে ভাই, চল। আরে, আমার স্লিপিং ব্যাগ তো দিয়ে যা। এই নে। তাহলে চল। আয়, এখানে শুধু তুই আর আমি।
আর ওকে মারার পর ওর কেটে ফেলা গলা এখানে টাঙিয়ে দেয়। বাগাটি ভেতরে যা। Picket 43 calling base. Picket 43 calling base. Picket 43. আমাকে অকিটা দে, অকিল নিয়ে আয়। দে, ভেতরে যা। Hurry from Picket 43. Hurry from Picket 43. 43. Picket 43 calling base. Picket 43 calling base. अरे बाप रे। বাকাটি ওই কাপড়টা নিয়ে আয়, দে। গুড বয়, তুই ওইদিকে যা। Hello, Picket 43. Hello, Picket 43. Hello, come in. Hello. Cha. Alpha 4 control. Picket 43, heavy firing. Over. আই এম সরি স্যার, এক্সকিউজ তো অনেক থাকতে পারে। আমি একটাই কথা বলতে চাই যে হরি ইজ মাই বয় অ্যান্ড হি ইজ ফাইটিং অ্যালোন। আমার দায়িত্ব হলো ওকে প্রোটেক্ট করা। আই কান্ট লিভ হিম লাইক দ্যাট। স্যারের সাথে কথা বলুন। আমি কিচ্ছু শুনতে চাই না। গেট দ্য ব্লাডি লাইন ক্লিয়ার ফাস্ট। আমি ওর সাথে কথা বলতে চাই। শোনো, সবাইকে তাড়াতাড়ি রেডি করো আর এক্ষুনি বেরিয়ে পড়ো, ওর যেন কিচ্ছু না হয়। Sir, move.
রজার স্যার, দে আর মুভিং। মুভ। মোশারফ, আমি এখানে একা লড়াই করছি, কিছু একটা কর ভাই। মোশারফ, মোশারফ, সালাম আলাইকুম। আরে বস নিচে, হ্যাঁ, নিচে বস। কি হয়েছে ভাই? আরে বস না রে, বস বস। পাগল নাকি, খোলা জায়গায় ঘুরছিস? আরে হয়েছে কি আরে বলো? হিন্দুস্তানি ফৌজি গুলি মেরে দেবে। তুমি কি ওকে ভালো করে চেনো? না তো, তাহলে তুমি কি করে জানলে? এরকম বলো না ভাই। কদিন হলো এখানে এসেছো? 8 মাস হলো। এখনই তো মরনি, তাই না? হ্যাঁ, বরযাত্রীতে এসেছিস? মুড হলে মাঝে মাঝে গুলি চালাবি, বুঝলি? বুঝলি? ঠিক আছে। হ্যাঁ, বুঝে গেছি ভাই। হ্যাঁ। নিচে গাড়ি তোমার জন্য অপেক্ষা করছে আর বাড়িতে বউ। এখন যাও। খুদা হাফিজ। আরে নিচে বস। আমি এখন ওর মুখও দেখিনি। হ্যাঁ, মাঝে মাঝে গুলি চালাবি, মানে একটু দাবিয়ে রাখবি, ছাড়বি না এদের, বুঝতে পারলি? ঠিক আছে, ওকে ওকে। খুদা হাফিজ। ভেতরে চল, আয় আমার সাথে। কি যে বলি। মনে হচ্ছে ছুটি পেয়ে ওর খুব আনন্দ হচ্ছে। মুশারফ, কি করছিস ভাই? বুঝলা? হে মুশারফ, এ কি পাগল নাকি? হে মুশারফ, মদ যাত্রী। না না বাকাটি, একেবারে ওদেরকে মুখ দেখাবি না, না হলে গুলি চালিয়ে দেবে। যে লোকটা এখান থেকে গেল সে আমাকে একদিনও শান্তিতে ঘুমাতে দেয়নি, প্রতিদিন কোনো কারণ ছাড়াই গুলি বৃষ্টি করা। এখন যে এসেছে তাকে দেখে মাথা খারাপ মনে হচ্ছে। হ্যালো স্যার, আপনি এখানে এভাবে বসে থাকলে না খেয়ে মরবো। আজ খাবার সাপ্লাই দিন, চল এখন। আরে চল বলছি, চল। আয়। আমি এটা কখনোই ভাবিনি। এটা তো চমৎকার যে একা থেকেও ও এখনো বেঁচে আছে। একা? আরে ও একা নয়, ওর সাথে যে কুকুরটা আছে না, ও একাই 10 জনের সমান। আরে ওকে কুকুর বলিস না, ও যদি জেনে নাই তুই শেষ। ওর নাম হচ্ছে হাওয়ালদার বাকাডি। দারুণ ব্যাপার, বেস ক্যাম্প থেকে চিঠি এসেছে। আমরা তো আগে থেকেই জানি এর ভেতরে কি আছে, তাই না? লিভ নট স্যাংশন। হুম হুম, চলো, ভাগ্য ভালো, খাবার আছে। এটা একেবারে লটারির টিকিট কাটার মতো, প্রাইস বাদলে ভাগ্য ভালো। হ্যাঁ, মণি দাদা। হ্যালো 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 মণি দাদা, হ্যালো। আমি হরি বলছি। হ্যাঁ হ্যালো। হরি বলছি, পিকেট 43 থেকে। হ্যাঁ হরি। হ্যাঁ হ্যাঁ হরি, বলো। দাদা দাদা, আপনার কাছে আমার মায়ের কোনো চিঠি
এসেছে আপনার কাছে? তোমার মায়ের কোনো চিঠি আসেনি, সিও স্যারের লেটার এসেছিল, সেটা তোমাকে পাঠিয়েছি। ও, সেটা তো আমি পেয়েছি। লেখা আছে, আমার বন্ধু পাহাড়ি এলাকার মজা নাও। ছুটি তো তখন পাওয়া যাবে যখন সিও স্যার ওর উপর সাইন করবেন। দিনেশ তো আগেই বলেছিল, একবার যদি এখানে চলে আসো ছুটি তো স্বপ্ন হবে। তোর ভাগ্য খুব ভালো, আমরা তো এখানে খুব মুশকিলেই আছি। আরে তুই কি জানিস, গত সপ্তাহে 3 জন জওয়ান মারা গেছে, আমাদের মেজর মুকুন্দ স্যারও। হ্যাঁ, কি বলছো? মুকুন্দ স্যার? আর তারপর? তারপর কি, আমরা ওনাকে স্যালুট জানালাম, শ্রদ্ধাঞ্জলি দিলাম। মুকুন্দ স্যারের 3 বছরের একটা মেয়ে আছে। এটাই তো জীবনের খেলা মনিদা। আজ আছি, কাল কি হবে জানি না, বাঁচবো না মরবো। হ্যাঁ তুই একদম ঠিক বলছিস রে ভাই। আর বল, ওখানে কি চলছে? আগের লোকটা চলে গেছে, ওর জায়গাতে নতুন একজন এসছে। নিজেকে অনেক বড় খেলোয়াড় ভাবতে শুরু করেছে। যেদিন থেকে ও এখানে এসছে সেদিন থেকে বাংকারের সামনে ছাতি চড়া করে ঘুরছে। যদি কোনোদিন গুলি খায় তাহলে সব ভাব বেরিয়ে যাবে, আর ভুলে যাবে ওর সব হিরোগিরি। মানিদা, ও তুমি একবার থাম্বে স্যারকে রিকোয়েস্ট করো না যে উনি যেভাবেই হোক সিও স্যারকে বলে আমার ছুটি স্যাংশন করে দিক। আপনি তো আমার বাড়ির অবস্থাটা জানো, তাই না? হ্যালো মনিদা, মনিদা। চলো, কিছু তো কথা হলো। কে হলো? বাকাটি? হে ভগবান, ভগবতী মা, আমাকে রক্ষা করো। আমাকে এখান থেকে জীবিত বাড়িতে পাঠিয়ে দিও। কোনো নতুন লেটার তো আসেনি, তাহলে চলো পুরনো কোনো চিঠি পড়ে নিই। আশা করি তুই ভালোই আছিস আমার ছেলে। জানি না তোকে আবার কবে দেখতে পাবো। তুই চিন্তা করিস না, জানি তুই ওখানে দেশের সেবা করতে গেছিস। আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেটা এখন 3-4 দিন ধরে বেড়ে গেছে। কিন্তু সালমা আমাকে প্রতিদিন ডাক্তার থেকে ওষুধ এনে দেয়। ডাক্তার বলেছে আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। তুই চিন্তা করিস না, তুই খাওয়া দাওয়া সময় মতো করিস। খুব অবহেলা করিস তুই। আমি তোর দীর্ঘায়ুর জন্য ভগবানের কাছে রোজ প্রার্থনা করি। আমার আশীর্বাদ তোর সঙ্গে থাকবে। হরির তরফ থেকে। আরে হরি, তুই কবে এলি? গতদিন সন্ধ্যায়। খুব ভালো, খুব ভালো। এখন কিছুদিন আছিস তো নাকি? শুধু 2 সপ্তাহের জন্য। আরে বড় ঠাকুরের পুজো অবধি থেকে যা। হ্যাঁ ঠাকুর মশাই। আরে তুই এখানে দাঁড়িয়ে আছিস? তাহলে আমি কি করব? ভেতরে গেলেই উনি আমার উপরে গঙ্গা জল ছড়িয়ে দেন আমাকে শুদ্ধ করার জন্য। এটা কি? এটা তো একদমই মিষ্টি না। তুই পারিস বটে, প্রসাদ নিয়ে এরকম বলে না। ঠিক আছে, আমি যাচ্ছি, ক্লাসের সময় হয়ে গেছে। প্রত্যেক মাসে তুমি আমার পড়াশোনার জন্য টাকা পাঠাও। যদি তোমার বোন ফেল হয়ে যায় তাহলে তুমিই খুব লজ্জা পাবে। চলো। একটা কথা বলবো খোকা, তুই এত দূরে গেলে আমার খুব কষ্ট হবে। তোর ভবিষ্যতের কথা ভেবে আমার ভয় লাগে। কবে তোর বিয়ে হবে, কবে ঘরে বৌমা আসবে, কবে আমি নাতি নাতনির সাথে খেলা করব। অবশ্য সালমা আছে আমার কাছে। জাহিরের যাবার পরে তোর পাঠানো টাকা দিয়েই তো এই সংসারটা চলছে, আরও পড়াশোনাটাও করতে পারছে। দিনের মধ্যে কমপক্ষে তো তোর জন্য দয়া চাই ওপরওয়ালার কাছে। এটা অনেক বড় কথা। হরি, এই হরি, শোন না। হ্যাঁ, মা, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। এই হরি, দেখলি তো তোর কত বড় কাজ করলাম। পরের বার কিন্তু একটা বোতলে এত সব কাজ হবে না। চল যা ফোর্ট। এবার যখন তুমি মিলিটারিতে যাচ্ছই, অন্তত রোজ শেভিংটা তো করো। এভাবে দেবদাস সেজে এদিক ওদিকে ঘোরা তোমাকে একদমই মানায় না। আরে কি সব জামা কাপড় পরেছো? গ্রামের লোকেরা এরকম মিলিটারি লোক দেখলে হাসাহাসি করবে তো। গ্রামের লোকের নিয়ে আমি কি করব? তোমার কেমন লাগে সেটা বলো। ব্যাপারটা হলো মাই সুইট হার্ট, আজ না হয়তো কাল আমার ট্রান্সফার হয়ে যাবে, আর তারপর আমাকে বর্ডারে যেতে হবে। আর ওখানে অন্যান্য সাথীদের সাথে সেভিং টেভিং করে টিপটপ হয়ে থাকতেই হবে। নিজের উর্দিকেও একেবারে চকাচক রাখতে হবে। সো মাই ডার্লিং, ততদিন পর্যন্ত আমার এই দাড়িতে থাকতে দাও। আমাকে ভালো দেখাচ্ছে, তাই না? শুধু ভালো দেখতে লাগলেই হবে না, 4-5টা ফটো তুলে ঠাকুর মশাইকে দিয়ে দাও।
বিয়ের জন্য দরকার পড়বে, কারণ আমার বাড়ির লোকেরা আমার বিয়ে অন্য জায়গায় দিয়ে দেবে। অবশ্য তোমার এই ইয়ার্কির মানেটা আমি বুঝলাম না। আমি আর কি মারছি না, আমি তোমাকে চিঠিতে লিখেছিলাম না, বাড়ির লোকেরা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আর বেশ কিছুদিন ধরে তো বাবা একেবারে সব সময় বিয়ের কথাই বলছে। হরি, মাকে নিয়ে আমার বাড়িতে তোমাকে তাড়াতাড়ি আসতে হবে, আমার বাবার কাছে বিয়ের কথা বলতে। এবার আমি একা এইসব আটকাতে পারবো না, তুমি আসবে তো? বন্ধুর ছেলে, কথা যখন দিয়েছি তখন লক্ষ্মীর বিয়েটা ওর সাথেই দিতে হবে, সে যাই হোক না কেন। ও আমার বন্ধুর ছেলে, সেই জন্য এরকম আমি বলছি না। আমার বলার কারণ লক্ষ্মীর ভবিষ্যতের কথা ভেবে, বুঝতে পারলে? দেখুন, বড় পরিবারের ছেলে হওয়া চাই, দুবাইতে ব্যবসা থাকা দরকার, পরিবারের সবকিছু ভালো হওয়া চাই, শহরে বড় বাড়ি থাকা দরকার। আর যৌতুকের কথা বললে কোনো চাওয়া নেই, 1 গ্রাম সোনা পর্যন্ত চাওয়া যাবে না। এটা আমি জানি এই বিয়েটা আমাদের সমাজের নিয়মের বাইরে হবে, কিন্তু তাছাড়া অন্য সব বিষয়গুলো তো দেখতে হবে, তাই না? আর একে দেখলে তো 5 জন কথা বলবে যে আমার জামাই আর্মিতে কাজ করে, আর তোমার কাছে নিজের কি আছে? আর এখনো তুমি সেই বাড়িতেই থাকো যেটা ভাগাভাগির সময় আমার বাবা আমাকে দিয়েছিলেন। তার বদলে আমি এখনো তোমার কাছে কিছু চেয়েছি? হ্যাঁ, আমি কিছু চাইও না। হ্যাঁ, এ ব্যাপার নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমি ধুমধাম করে বিয়ে দিতে চাই না। আমার দ্বারা যা সম্ভব হবে, পরের বার যখন রমেশ আসবে ওদের দুজনের হাতটা এক করে দেব। হরি হয়তো তখন ছুটি পাবে না, কিন্তু দেখো, বিয়েতে তোমাকে আসতেই হবে, তোমার আশীর্বাদ জরুরি। চলো, আমি চললাম, আমার দেরি হয়ে যাচ্ছে। আমাদের সোসাইটি গরিব পরিবারের মেয়েদের বিয়ে দিচ্ছে। তুমি এসো আমার সাথে, ক্যাটারিং শহর থেকে এসেছে। কোচিং ক্লাসে অন্যের মুখে শুনলাম লক্ষ্মীর বাড়ির লোক ওর বিয়েটা শীঘ্রই করিয়ে দেবে। আর জানো ছেলেটা কে? ওই যে আমাদের রমেশ, যার এখন দুবাইতে অনেক বড় ব্যবসা আছে। কে জানতো ওই মোটা করে ভুঁদুর মতো দেখতে সিধা সাদা ছেলে রমেশ দুবাইতে এত বড় ব্যবসা করবে আর ওর জীবনে ভিলেন হয়ে যাবে। তাহলে এবার আমাদের কি করা উচিত? ওকে নিয়ে পালিয়ে যা, আর কি। দুজনে মিলে রেজিস্ট্রি অফিসে যা আর বিয়ে করে নে, আবার কি। পরে যা হবে ও আমরা সামলে নেবো, ঠিক? হরি, পরের বার ছুটি কবে পাবি? যদি এখন রিকোয়েস্ট করি তবে জুন জুলাই নাগাদ 10 দিনের ছুটি পাওয়া যাবে। তাহলে এই যেমনটা বলছে তেমনটাই কর। তুই একবার ভালোভাবে ওদের বাড়ি গিয়ে বিয়ের কথা বলেছিলিস, কিন্তু ওরা মানেনি। এবার শুধু এই একটাই উপায় আছে, দেরি করিস না। রেজিস্ট্রি অফিস পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, আর তোর হয়ে আমরা 3 জন সাক্ষীও দিয়ে দেব। সালমা, তুই 3 জনকে আনতে পারবি লক্ষ্মীর তরফ থেকে? শুধু 3 কেন, 300 জনকে আনবো। বাইরে আয় হারামজাদা, চুপ করে আছিস কেন? বাকাটি, বাইরে আয়, এবার নিজের বাহাদুরিটা দেখা। বাইরে আয়। এই, কি হয়েছে ভাই, এত চেঁচামেচি করছো কেন? আর এসব কিসের দোকান লাগিয়েছো তুমি? দোকান? এই, ঠিক করে দেখ, দোকান লাগিয়েছি নাকি আমি? LMG, AK-47, গ্রানেড। আরে আরে, যদি আমি এসব চালাতে শুরু করি না, তোর মাথার খুলে উড়ে যাবে। আর লড়াই করার মুডে আছিস? ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। এই, কোথায় যাচ্ছিস?
কোথায় পালাচ্ছিস তুই? এক মিনিট। এ, চলো, আমিও দোকান ওপেন করেছি। বলো এবার কি করতে হবে? এ, এম, এসবের কি দরকার ছিল? হ্যাঁ, শুধু কথাই তো বলবে, তাই না? এখনো আমাদের মধ্যে কোনো ঝগড়া তো হয়নি না? কাল রাতে এমন মনে হচ্ছিল যে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হলে তুমি এভাবে দোকান সাজিয়ে বসে থাকতে? আমার গুলি খেয়ে পড়ে থাকতে। গুলি? তুমি অনেক বুলেট ফায়ার করেছো আমার বাংকারে। যদি কিছু হয়ে যেত তুমি কি করতে? আমার মা কি করতো? হ্যাঁ, ও এই ব্যাপার। হ্যাঁ, আমি ওসব বলতে পারি। কে? রাতে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ, আই হ্যাপি ফাইনাল। ও ফাইনাল ছিল? তুই জানতিস কাল ফাইনাল ম্যাচ ছিল? আরে আমার ট্রানজিস্টার তো এ খারাপ করে দিয়েছে। কি হয়েছিল কাল ম্যাচে? আরে নিজে এরকম হলে ট্রানজিস্টার তো এরকমই হবে না। আমি কুকুরও রাখি না, ট্রানজিস্টারও রাখি না। বেসে ফোন করেছিলাম, ওরা আমাকে বললো জিতে গেছি, ব্যাস। আরে কে জিতেছিল? আর এটা কোনো প্রশ্ন হলো? আর কে জিতবে? পাকিস্তান জিন্দাবাদ। পাকিস্তান জিতে গেছে। এই দেখলি তো, সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, চারজন যদি একসাথে রিটায়ারমেন্ট নিয়ে নেয় তাহলে আমরা কিভাবে জিতবো বলতো দেখি? এই এক মিনিট, পাকিস্তান জিতেছে তাই আমার উপর কেন ফায়ারিং করছিলে? আরে তোমাকে ফায়ারিং করেছি নাকি? আমরা আকাশে ফায়ারিং করেছি। পাকিস্তান জিতে গেছে, আমরা খুশি হয়েছি, ফায়ারিং করেছি। আরে খুশিতে কেউ ফায়ারিং কেন করবে ভাই? দেখো ভাই, আমাদের এখানে কেউ জন্ম নিলে, মারা গেলে, দুঃখ হলে, খুশি হলে বা বিয়ে হলে আমরা ফায়ারিং করি। এই দাঁড়িয়ে কি স্বপ্ন দেখছো? কিছু না। তোমার বিয়ে হয়ে গেছে? না তো। তাহলে বুঝবে না। দাঁড়া, তোর নাম কি? মোশাররফ। মোশাররফ, তাড়াতাড়ি করো, চলো চলো চলো, চেল লাগাও। ওই দিক থেকে, ওই দিক থেকে। হ্যালো, কন্ট্রোল রুম। হারিয়া হারিয়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি বুঝিস না, তাড়াতাড়ি চেলে লাগা। আরে এটা ধর, এটা ধর। ওকে স্যার। সাপোর্ট টিমকে নিয়ে তাড়াতাড়ি পৌঁছো ওখানে অ্যান্ড রিপোর্ট টু মি ফাস্ট। আউট। জি স্যার, ওকে স্যার। ও ঠিক আছে, তাড়াতাড়ি এসো, কাম অন ফাস্ট। তাড়াতাড়ি, কাম অন, তাড়াতাড়ি চলো, মুভ ফাস্ট। হরি, আমি খুব অসুস্থ, চলাফেরাও করতে পারছি না। মনে হয় ওষুধে আর কোনো কাজ হবে না। আমি জানি না কেন জানি তোকে দেখতে খুব ইচ্ছে করছে। তুই কবে আসবি খোকা? আমি তোকে দুঃখ দেবার জন্য বলছি না, কিন্তু আমি তো একজন মা। তুই একটা কথা জানিস না খোকা, লক্ষ্মীর বিয়ে হয়ে গেছে। আমি ওখানে যাইনি, আমার কাছে ওর সম্মুখীন হওয়ার সাহস ছিল না। যদিও ওরা আমাদের আত্মীয় স্বজনের মতোই, কিন্তু কাউকে দোষ দিয়ে কি লাভ? এই ব্যাপারটা ওপরওয়ালার নির্ণয় ভেবে খুশি হও। এবার ওকে ভুলে যা খোকা, ভুলে যা।
কিরে ভাই, নিজের কষ্টকে পুড়িয়ে ফেলছো নাকি? ভাবো সেরকমই কিছু। পুরনো কথাগুলো ভুলতে চাই। কথায় আছে না, খুশি দ্বিগুণ হয় আর কষ্ট অর্ধেক যখন শেয়ার করা যায়। আরে হয়েছে কি ভাই? বাড়ি থেকে একটা খবর এসছে। তোমার আমি জানার শরীর তো ভালো আছে যখন তোমার বউ তোমার এই লাভ স্টোরিকে মনে করিয়ে তোমাকে খ্যাপাবে। বাহ, একদম বি গ্রেড ফিল্মে সি গ্রেড ডায়লগ মারলে তুমি। আর তাছাড়া ভালোবাসার ব্যাপারে তুমি কি বোঝো? তুমি তো তোমার বউয়ের মুখ প্রথমবার নিকার সময় দেখেছিলে। নিকার পর ভালোবাসা হতে পারে না? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমাদের তো 4 বার এই ভালোবাসা অ্যালাউড আছে, তাই না? এই 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 না জেনে ধর্মের নামে কুৎসা করো না। আমি শুধু একবার ভালোবেসেছি, তাও আমার বউয়ের সাথে, আর তাও আবার নিকার পর। আর ভবিষ্যতেও করার কোনো ইচ্ছে নেই। 1 মিনিট। এই দেখো দেখো, আমার স্বপ্নেও তো ও ছাড়া আর কেউ আসে না। তুই স্বপ্নেও এই বোরখা দেখিস না? আরে না না আমার ভাই, আমি সেই মেয়েটাকে দেখি যেই বোরখার পেছনে আছে, যে শুধুমাত্র আমাকে ভালোবেসেছে, সবকিছু আমাকে দিয়েছে, আমার বাচ্চার মা হয়েছে। ভালোবাসার ব্যাপারে জানতে হলে আর কি চাই? হ্যাঁ, আরে শুভেচ্ছা ভাই। তার মানে আগামী শীতকালে ছেলে মেয়ে কোন ক্লাসে পড়ে? ছেলে ক্লাস 2-তে পড়ে। আর মেয়ে? গত বছর মেয়েকে নিয়ে স্কুলে ভর্তি করাতে গিয়েছিলাম, ও ভীষণ খুশি ছিল। এটা কি? আপনি আপনার মেয়েকে ভর্তি করাতে চান? হ্যাঁ জনাব। আপনি কি জানেন এখানে শুধু তালিবানের হুকুম চলে? আর ওরা এই ব্যাপারটা মেনে নেবে না, গুলি করে দেবে আপনার এই মেয়েকেও আর আমাকেও। আরে কি করে গুলি করে দেবে? ওর বাবার রাজ নাকি? আমি পাকিস্তানি নিয়মের কথা বলছি। এই তালিবান গুলি করে দেবে। আপনি তো সৈনিক, 2-4 দিন পর চলে যাবেন, কিন্তু আমাদেরকে এখানেই থাকতে হবে। চুপচাপ আপনার মেয়েকে বাড়িতে নিয়ে যান আর গিয়ে বাড়ির কাজকর্ম শেখান। আব্বা, আমি স্কুলে যেতে চাই। হ্যাঁ মা। সালাম আলাইকুম। সালাম। হ্যাঁ খাতুন, নিজের মুখ ঢাকো। ভাই, তাহলে পাকিস্তানে কোনো মেয়েরা স্কুলে যায় না? না, যায়। পাকিস্তানে বড় বড় শহরের মেয়েরা পড়তে যায়, কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে কিছু ঠিকাদারের লোক ইসলামের নামে নিজেদের নিয়ম চালায়, আর তাদের মতে মেয়েদের কোনো শিক্ষার অধিকার নেই। তাহলে ওকে শহরে কোনো স্কুলে ভর্তি করে দে। আরে ভাই, আমার নাম মুশাররফ খান, পারভেজ মুশাররফ নয়। একজন পাকিস্তানি সৈনিককে বাজেটের দিকেও খেয়াল রাখতে হয়। ওইসব বড় স্কুলে ভর্তি করানো আমাদের ক্ষমতার বাইরে। তুই তোর পরিবারকে ভারতে নিয়ে আয়, বাচ্চাদের পড়াশোনা এখানেই হবে। আরে গাছে কাঁঠাল গোপে তেল ভাই। কিন্তু আমার একটা ইচ্ছে আছে। আমার নানা জানের কবর আছে ওই পাঞ্জাবে। আমি চাই যে একবার অন্তত আমার আম্মি জানকে ওখানে নিয়ে যাব, ইনশাল্লাহ। আরে তুই চিন্তা করিস না, আম্মিকে নিয়ে বাঘা বর্ডারে চলে আসিস। আমি তোকে ওখানে নিয়ে যাব তোর নানার কবর পর্যন্ত। আর তাছাড়া পাঞ্জাবের পাশেই তো কেরালা, 2 সপ্তাহে পাটাম্বিতে। কি বলিস? পাটাম্বির লোকজন আজ পর্যন্ত কোনো পাকিস্তানিকে দেখেনি। সুপারস্টার হয়ে যাবি তুই।
আচ্ছা, একটা কথা বলো আমাকে, এই তোমার হাতে কি আছে ওটা? ওই এটা মাউথ অর্গান। হ্যাঁ, মাউথ অর্গান। এটা কি তুমি শুধু ধরে থাকো নাকি ওই শোলের অমিতাভের মতো কখনো কখনো বাজাও? হুম, তুই শুনতে চাস? আরে তুমি শোনাবে আর আমি শুনবো না? বিসমিল্লাহ। মোদিজির শপথ সমারোহের পর শ্রী নরেন্দ্র মোদী মহাশয় আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নবাব শরীফের মধ্যে 21 সেকেন্ডের হাস্যদান ছিল, মানে 21 সেকেন্ডের হ্যান্ডশেক ছিল। তাহলে এটাকে সেই সংকেত দিচ্ছে যে পুরনো শত্রুতা ভুলে এক নতুন বন্ধুত্বের দিকে এগোচ্ছে। এই, হ্যাঁ, নাম কি বৌদির? আনারা। খুব মিষ্টি নাম। হুম। আমার প্রিয় আনারা, আসসালামু আলাইকুম। আমি এখানে খুব ভালো আছি আর আশা করি আল্লাহর মেহেরবানিতে তোমরা সবাই খুব ভালো আছো। প্রথম দিকে আমার এখানে খুব একা একা লাগতো, কিন্তু আমার এখানে শত্রুর মধ্যে একটা ভালো বন্ধু পেয়ে গেছি। আমার সামনের পিকেটের এক হিন্দুস্তানি ফৌজির সাথে আমার অটুট বন্ধুত্ব হয়ে গেছে। রমজানে ও আমার সঙ্গে রোজা রাখতো, আমার জন্য ইফতারির ব্যবস্থা করত। জানি না সবাই আমাদের শত্রুর নজরে কেন দেখে। ও আমাদের ভারতে যাবার দাওয়াতও দিয়েছে। খুব তাড়াতাড়ি আমরা ভারতে যাব। কি লিখেছে মা? সব ঠিক আছে তো? সব ঠিক আছে আমি জান। উনি ওনার ভারতীয় ফৌজি বন্ধু আর ওনার ব্যাপারে লিখেছেন। খুব ভালো লাগে ওদের দুজনের বন্ধুত্বের কথা শুনে। মুশারফ, কোথায় তুই মরে গেছিস নাকি? বাকাটি, আমায় ওই ম্যাগাজিনটা এনে দে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আর্মি চিফ এখানে পৌঁছে গেছেন। ওনার পেছনেই আসছেন আমাদের রাজ্যের রক্ষামন্ত্রী। যদি সুরক্ষার কথা ওঠে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রতিবারের মতো অনেক সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। আর মানুষ এই হাসছিস কেন? এই প্রদর্শন দেখার ভালো লাগছে কিন্তু তা দেখে। এখানে ভিড়ের কোনো তুলনা নেই। একজন সৈনিক আমাদের রক্ষামন্ত্রী এইরকম এখানে আসার জন্য নিরিবিলি স্বাগত জায়গায় জানাচ্ছি। নিজের দেশের পতাকা লাগিয়ে সম্মান জানাচ্ছে। ভালো লাগছে দেখে। দেশের প্রতি ভালোবাসা জানানোর জন্য এর থেকে ভালো আর কি হতে পারে? দেখে উপহাস করছে না তো? কেন, তোর দেশে এসব হয় না নাকি? রিপাবলিক ডে উদযাপন? হ্যাঁ, হয়। রিপাবলিক ডে 23শে মার্চ, ইন্ডিপেন্ডেন্স ডে 14ই আগস্ট হয়। দাঁড়া দাঁড়া, 1 মিনিট। গতবারও তো এই কথাই বলেছিল। হ্যাঁ, কি স্বাধীনতা দিবস ভাই? আসল স্বাধীনতা তখন পাবো যখন তোর আর আমার দরকার এখানে পড়বে না। আর তোর দেশ থেকে আমার দেশে জিহাদের নামে যে সমস্ত চলছে না, হারাম জাদা, ওরা যখন থামবে তখন পাবো আসল স্বাধীনতা। তুইও পাবি আর আমিও। আর এই পাকিস্তানে এই, দাঁড়াও দাঁড়াও। এতক্ষণ ধরে যা বললে সব সহ্য করলাম, কিন্তু আমার দেশের ব্যাপারে কিছু বললেন আমি আর সহ্য করব না। দেশের প্রতি সম্মান যেমন তোমার আছে তেমন আমারও আছে, বুঝতে পারলে? দেশপ্রেমী না? দেশ প্রেম তুমি কি জানো বলো? দেশভক্তি। ও, দেশপ্রেম, দেশভক্তি। 17 বছর বয়সী ছিল আমার ছোট ভাই।
তখন ওই হারামজাদা লোকটা, যাদের ব্যাপারে তুমি বলছিলে না, যারা কোনো দেশের হয় না, ওরা ওকে শ্রীনগর নিয়ে গেছে। আর বাড়ির কেউ তা ঘুণাক্ষরেও জানতে পারেনি। আর ওখান থেকে শুধুমাত্র ওর লাশটা ফিরে এলো। 11টা গুলি লেগেছিল শরীরে। 11টা গুলি তোমার সেনাবাহিনীর। আমি যখন কারণটা জানতে পারলো তখন মৃতদেহ দেখতে অস্বীকার করলো। এক ফোঁটাও চোখের জল ঝরেনি ওর চোখ থেকে। বলেছিল যারা এরকম কাজ করে তাদের সাথে এরকমই হয়ে থাকে। চলো। আর একটা কথা কান খুলে শুনে রাখো আমার ভাই, আজ আমি তোমাকে কথা দিচ্ছি, এই সাইড থেকে আমার দেশ থেকে তোমার দেশে কেউ ঢুকবে না যতক্ষণ এই মুশাররফ বেঁচে আছে, ইনশাআল্লাহ। এই কথা দিলি তাহলে? মুশাররফ, তুই বেঁচে আছিস কি নেই হারামজাদা? উই আর ভেরি ক্লোজ স্যার, আমরা প্রায় পৌঁছে গেছি। গুড, মুভ ফাস্ট। মুশাররফ, হারামজাদা, যদি তুই বেঁচে থাকিস আর ওই বাংকারে বসে আমার মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকিস না, আল্লাহর কাছে দোয়া চেয়ে নে আমি যেন বেঁচে না থাকি। কারণ আমি যদি বেঁচে ফিরে আসি, তোর খুদার কসম তুই বাঁচবি না। কথাটা মনে রাখিস, তুই একজন স্বার্থপর। তুই তুই বাঁচবি না। আসিস তুই বাঘা বর্ডারে, আমি নিজে তোকে গুলি করব। আমি আর পারছি না রে,
আমি এইভাবে একা ওদের কিভাবে সামলাবো? যাই হোক না কেন, আমি নিজেকে ওদের হাতে কখনোই করবো না, যে কোনো প্রকারে। তুই পালিয়ে যা, তাড়াতাড়ি বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছো, এখানে থাকিস না। এই হাবলদার হরি যতক্ষণ বেঁচে আছে, পিকে 43 পার করে ভারতে কেউ ঢুকতে পারবে না। কাম অন, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, মুভ। পেছনে তাকা। ঘোর। হাঁটু গেড়ে বস। হাঁটু গেড়ে বস। গুলি মেরে দিন সাহেবজি, জান্নাত পেয়ে যাব। যদি ছেড়ে দিই তাহলে? পুরো কাশ্মীরে আগুন জ্বালিয়ে দেবো। চল তাহলে, তুই জান্নাতে যা। কেউ আছে? কেউ বেঁচে থাকলে আমার সামনে আয়। ক্ষমা চেতে পারতিস তুই, তাহলে তোকে ছেড়ে দিতাম। আরে তোর বয়স কত? 14 বছরের, না হলে 18 বছরের, তার বেশি তো নয়। আর জান্নাতের ব্যাপারে কি কি জানিস তুই? কথা বল। আর কেউ আছে হারামজাদা? আমার সামনে আয়, আয় আমার সামনে। হ্যাঁ,
রজার রজার, কানেক্ট টু বেস, কানেক্ট টু বেস। কামিং স্যার। হকি পিকআপ 43 থেকে হরি বলছি। সিও স্যারের সাথে কথা বলাও। গেট সিও স্যার অন দ্য লাইন। আপনি ঠিক আছেন না স্যার? ভালো নয়, বেঁচে আছি। সিও স্যারের সাথে কথা বলান এক্ষুনি। আই উইল কিপ ইউ পোস্টেড স্যার, থ্যাঙ্কস। স্যার হরি লাইন আছে। ইয়েস হরি, ওয়েল ডান। কত লোক ছিল ওখানে? জয় হিন্দ স্যার। আমি তো জানি না যে ওরা কতজন লোক ছিল, শুধু এটুকু বলতে পারি ওদের মধ্যে কেউ বেঁচে নেই। স্যার আবার রিকোয়েস্ট, স্যার আমাদের বাংকারের সামনে যে পাকিস্তানি রেঞ্জার মোশারফ ছিল, আমি জানতে চাই ও ঠিক আছে কি নেই। হয়তো ও আহত হয়ে আছে, হতে পারে ও এখনো বেঁচে আছে। স্যার আপনি পাকিস্তানি এম্বাসিতে খবর পাঠান আর ওনাদের বলুন যে বেস ক্যাম্প থেকে রেস্কিউ টিম উপরে পাঠাতে, প্লিজ স্যার। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার সামনের বাংকারে যে পাকিস্তানি রেঞ্জার ছিল সে বেঁচে আছে না মরে গেছে সেই নিয়ে তোমায় না ভাবলেও চলবে। যখন ওদের কোনো ভ্রুক্ষেপ নেই যে ওদের সৈনিকের কি হয়েছে, হোয়াই শুড ইউ বি বদার্ড? তুমি তাড়াতাড়ি ফিরে আসার জন্য রেডি হও। স্যার আপনি এই কথা বোঝার চেষ্টা করুন। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে ও আমাকে আধ ঘন্টা সাহায্য করেছে, কিন্তু গত 1 ঘন্টা ধরে কোনো রকম সাড়া শব্দ পাচ্ছি না। আর আমি ওকে এখানে একা মরার জন্য ছেড়ে দিয়ে ফিরে কখনোই আসতে পারবো না স্যার। হরি, ইউ আর বিং ফুলিশ। দেখো, আমাদের সৈনিকও যদি এলওসির ওপারে থাকতো আমরা কিছুই করতে পারতাম না। উই আর বাউন্ড বাই দ্য জেনেভা কনভেনশন। মুশারফকে দেখাশোনা করার জন্য পাকিস্তানের আর্মিরা আছে। কিছু নিয়ম আছে যা আমাদের ফলো করতে হয়। ড্যাম ইট, ইউ আর লুজিং ব্লাড। মুশারফ নয়, ইউ আর মাই কনসার্ন। স্যার স্যার এই সময় কোনো নিয়ম বা আইন আমার মাথায় ঢুকছে না। মুশারফ আমার বন্ধু। যদি আপনার মনে হয় এটা একেবারে অসম্ভব, তাহলে আমি নিজে এলওসি পার করব, ওর বাংকারে যাব আর গিয়ে আমি নিজেই দেখবো ওর ঠিক আছে কি নেই। কাম অন, ড্যাম ইট। হরি, তুমি ডাইরেক্টলি আমার অর্ডার অমান্য করছো। লাইন অফ কন্ট্রোল ক্রস করার পর তুমি যদি ফিরে আসো তাহলে তোমায় কোনোদিনই আর সম্মানিত করা হবে না। তার জায়গায় তোমার কোর্ট মার্শাল হবে। গত 1.5 ঘন্টা ধরে আমি মৃত্যুর সাথে একা লড়াই করেছি স্যার, আর তার থেকে তো ভালো কোর্ট মার্শাল। সিদ্ধান্ত আপনার হাতে, প্লিজ। Damn it. Get me GOCO9. মুশারফ, কিছু তো বল। আরে কথা বল হারামজাদা। আরে মরে যাস না যেন। মরিস না বন্ধু। স্যার, আপনি আমায় শিখিয়েছিলেন যে দেশের জন্য কর্তব্যটা আগে, কমান্ডো হলো সেকেন্ড। আর আমি সেটাই করছি, যেটা আমি আপনার থেকেই শিখেছিলাম স্যার। স্যার, আপনি জানেন হরি ইজ ডুইং হিজ ডিউটি ফর দ্য কান্ট্রি, আর ফর মি অ্যাজ আ কমান্ডার অফিসার আমার কর্তব্য ওকে সামলানো স্যার। অ্যান্ড স্যার, ইন দ্য বার্গেন আমি সমস্ত কিছু রেসপন্সিবল হব, কারণ ওই হরিকে আমি ওখানে পাঠিয়েছিলাম। সো প্লিজ পাক এম্বাসিতে ফোন করে মানুষটাকে বাঁচান স্যার, প্লিজ। দেখুন, আমি প্রাইম মিনিস্টার্স অফিস থেকে বলছি। পাকিস্তান এম্বাসির সাথে কথা বলান তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, সিও স্যারকে লাইনে নাও। এই ওর কি হয়েছে জনাব, আরে কিছু তো বলো। অনেক রক্ত বেরিয়ে গেছিল,
আমাদের আসার আগেই ও মারা গেছে জানাব। মুশারফ, আমাকে ছেড়ে গেল। মুশারফ, 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 তুই বেঁচে আছিস? আরে অক্সিজেন, কুইক ফাস্ট, জলদি। আল্লাহ মেহরবান। মুশারফ, শয়তান, মুশারফ, তুই বেঁচে আছিস বন্ধু? আরে আমি ভাবলাম তুই মরে গেছিস শয়তান। তোকে কাঁদিয়ে দিয়েছিলি, এতটাই কাঁদিয়ে দিলি যে আমি তোকে অনেক গালাগাল করেছি বন্ধু, অনেক গালাগাল। তুই কিছু শুনেছিস? শুনেছিস তুই? এই এই শোন, তোর ওয়াইফ পেশাওয়ার সেন্ট্রাল হাসপাতালে ডেলিভারির জন্য অ্যাডমিট হয়েছে। ওকে ওখানেই নিয়ে যেও, ওখানেই নিয়ে যেও। ভুলিস না জানো, পেশাওয়ার সেন্ট্রাল হসপিটাল। যা বন্ধু যা, যা তুই। সেলেট ফেলেট চাই না আমার, তুই যা। খোদা হাফিজ আমার বাঘের বাচ্চা। এই মনে হচ্ছে ও জ্ঞান হারিয়েছে। এই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওরে ঠিক আছো? আরে হরি, তুমি কেমন আছো? মানিদা, আমি তোমার ব্যাপারে শুনলাম এখানে আসার পরে। আমাদের তোমাকে নিয়ে গর্ব হয়। এই তোমার একটা লেটার আছে। এই নাও, আমি ঠিক চললাম। আছে। আরে ছুটিতে যাচ্ছ? এটা খুব ভালো কথা। রাজেন ফ্রম পাটাম্বি। এটা কি গত মাসের 24 তারিখে পাঠিয়েছিল আর আমি এখন পাচ্ছি? আমি নিশ্চয়ই তোর জন্য মদ নিয়ে আসবো রাজেন দা।
প্রিয় বন্ধু হরি, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তোর সাথে কথা বলতে পারিনি, এই জন্য এই চিঠি লিখছি। মা গত মাসের 20 তারিখে মারা গেছেন। আমি তোকে ফোন করেছিলাম, তারপর জানতে পারলাম কি তুই হসপিটালে আছিস। আমি শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের সাথেই ছিলাম। যে কাজ তোর করা উচিত ছিল সেটা আমি করেছি একজন ছেলে হয়ে। মায়ের মুখে শেষ শব্দ ছিল, ভগবান আমার ছেলেকে রক্ষা করো। মৃত্যুর আগে পর্যন্ত মায়ের চোখ রাস্তার দিকেই ছিল, তোর জন্য অপেক্ষা করছিল। যখন তুই এই চিঠি পাবি তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে, কিন্তু তবু তুই আসবি তো? হাবিলদার হরি নায়ের, তুমি তো দারুণ কাজ করেছো। সত্যি বলতে আমি তোমাকে আন্ডার এস্টিমেট করেছিলাম। আমাদের কোর কমান্ডার পার্সোনালি রেকমেন্ড করেছে তোমার জন্য সূর্য চক্র। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। এই নাও, লিভের সাথে সাথে একটা স্পেশাল স্যাংশন 1 মাসের ছুটি। বাড়ি যাও আর পরিবারের সাথে দেখা করো আর রিল্যাক্স করো। ইউ ডিজার্ভ দিস ব্রেক। কিন্তু স্যার আমার ছুটি চাই না। হোয়াট হোয়াট হ্যাপেন্ড? 2 সপ্তাহ আগে আমার আমার মা মারা গেছে। আমাকে বলার জন্য ফোন করেছিল। বেস ক্যাম্প থেকে ওনারা জানতে পারে যে আমি হাসপাতালে ভর্তি ছিলাম। হয়তো ওরা ভেবেছিল আমি পৌঁছাতে পারবো না, আর সৎকার ওরাই করে নিয়েছে। আমি এসব জানতে পারলাম যখন এই লেটারটা পড়লাম। আই এম রিয়েলি ভেরি সরি হরি। আমি জানতাম না। তুমি নিজেকে সামলাও। কিন্তু তুমি এই ছুটি কেন নিচ্ছ না? তোমার রিলেটিভরা বাড়িতে তোমার অপেক্ষা করছে নিশ্চয়ই। বাড়িতে কোনো রিলেটিভস নেই। আমি আমার মাকে হারিয়েছি স্যার। এখন ওখানে আমার কেউ নেই স্যার। তাহলে আমি একটা কাজ করছি, কমান্ডোর সাথে কথা বলে তাড়াতাড়ি তোমাকে নেক্সট পোস্টিং এ পাঠানোর ব্যবস্থা করছি, হিমাচলের কোথাও। ততক্ষণ তুমি ইউ ক্যান সেটেল ডাউন অ্যান্ড বি অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাকশন অ্যা হোয়াইল। না স্যার, এসব ছাড়ুন স্যার। যদি সম্ভব হয় আমাকে আবার ওখানে পাঠিয়ে দিন। আবার ওখানে পাঠিয়ে দেবো? কোথায়? ওখানে স্যার, পিকেট 43-তে স্যার। আই এম প্রাউড অফ ইউ মাই সন। হাবলদার হরিন্দর নায়ের রিপোর্টিং টু পিকেট 43 স্যার। তোকে এখানেই ছেড়ে গেছিল, আমাকে ছাড়া কিভাবে কাটালি 1 মাস? হ্যাঁ, বাহ, খাবার কোথায় পেতিস? মা মা আর বেঁচে নেই। এবার শুধু তুই আছিস আমার কাছে।
তুই না থাকলে আমাকে একা থাকতে হতো। মাও ছেড়ে চলে গেল। আমি এটা 24 দিন পরে জানতে পারলাম। আমি এসব কাকে বলতাম? মা সব সময় বলতো এসব বিধির বিধান, একে মেনে নিতে হয়। সত্যি জানিস, আমাদের মা সব সময় প্রার্থনা করেন আমাদের দীর্ঘায়ু কামনা করে, কিন্তু আমরা কখনো ওনাদের দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করি না। আমরা এটা মেনে নিই যে আমাদের মা তো সারা জীবন বেঁচে থাকবেন, আর ওনারা আমাদের ছেড়ে কখনো যাবে না। কিন্তু একটা কথা জানিস, আজ আমি শুধু মায়ের কারণেই বেঁচে আছি। এক মা নিজের চোখের জল নয়, নিজের দুঃখ আর একাকিত্ব লুকিয়ে রাখে। আমাদের দেশের সৈনিক নিজের কথা না ভেবে দেশের কথা ভাবে, যেমন হাওলদার হরেন্দর নায়ার। ও আপনার জন্যে এই পাহাড়ি এলাকায় নিজের জীবন অতিবাহিত করে, যেখানে একটা গুলি এদের জীবন নিতে পারে। বিনা ভয়ে এরা শুধু একটাই কথা বলে, আমরা দেশের শান্তি রক্ষার জন্যে সব সময় আছি। জয় হিন্দ, জয় হিন্দ।